আমরা আগেই জেনেছি তোমার ডাক নাম মিতা, তো তোমার মুখ থেকেই তোমার পুরো নামটা শুনতে চাই মা, বলো। বলো, নাম বলতে হয়, বলো। ওর নাম সুরাইয়া বিনতে মিজান। আমরা মেয়ের মুখ থেকে তার বাবার পুরো নামটা জানতে চাই। হ্যাঁ, সবাই চুপ করেন না, মেয়ে কি বলতে দেন, মেয়ে বলুক। বলো মা, তোমার পুরো নামটা বলো। মেয়ে বোবা নাকি? জি না ভাই সাহেব, আমার মেয়ে বোবা না। তাহলে কথা বলতেছে না কেন? একটু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা থাকবে, সমস্যা আগে ভেঙে নিতে হয়, কথা বলে নিতে হয়। হ্যাঁ, ভাই তো ঠিকই বলছে, তো সমস্যা আছে তা আমাকে আগে বলবেন না? জি বলবো ভাইজান, আপনাকে আমি সব বলবো। বিদ্যা সাহেব, আমার তো মনে হচ্ছে আপনি আমাদের সঙ্গে ধাপ্পাবাজি করতেছেন। আপনার মতো মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ কিন্তু আমরা আশা করি নাই। ভাই সাহেব, আপনাকে আমি সব খুলে বলতেছি। এই চল চল। জি ভাই সাহেব, ভাই সাহেব, ভাই তুই এইবারও কথা বললি না? ভাই সাহেব, ভাই সাহেব আমার কথা শুনুন। ভাই সাহেব, ভাই সাহেব একটা কথা শুনুন। ভাই সাহেব, কি কথা শুনবে আপনার? আচ্ছা কি বলবেন বলেন। দেখেন, আপনার মতো মানুষের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি আশা করি নাই। আমি লজ্জিত, আমি দুঃখিত ভাই সাহেব। দেখেন, আল্লাহর ইশারায় ওই ধরনের বিশেষ সন্তান মানুষের ঘরেই জন্মায়। ওই সন্তানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কিন্তু আপনি এটা গোপন করলেন কেন? আমাকে আপনি ভুল বুঝবেন না ভাই সাহেব, আমার মেয়ে বোবা না, কালা না, তার শারীরিক কোনো সমস্যা ছিল না। বুঝলাম, তাহলে সে কথা বলে না কেন? একটা ঘটনা আমার মেয়ের জীবনটা ওলট পালট করে দিয়েছে। ঘটনা? কি সেই ঘটনা? সে এক করুণ কাহিনী ভাইজান। চলেন না, একটু বসেন, আমি বলি। চলেন। ভাই সাহেব, আগে থেকে সবকিছু না জানানোর জন্য আমি আপনার কাছে মাপ চাইছি। দয়া করে যদি আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। অবশ্য গত 5 বছরে এই একই কারণে আমাকে অনেকবারই মাপ চাইতে হয়েছে। প্রত্যেকবারই অনুষ্ঠান করে ভাবি এবার বোধহয় ও কথা বলবে, কিন্তু সে আশা আমার কখনোই পূরণ হয় নাই। শুধু নিরাশার বোঝায় ভারী হয়েছে। পুরায় বুকে বারবার দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। আসলে সমস্যাটা কি? কি হয়েছে আপনার মেয়ে? বড় আদরের মেয়ে আমার, ছোটবেলায় মাকে হারিয়েছে। তারপর থেকে আমি সবসময় চেষ্টা করেছি ও যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। হাসুন রাজা কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসুন রাজা কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়। হাসুন রাজা কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। হাসুন। ওরে বাবা রে, এরকম নড়লে কি স্মৃতি করা যায়? গান গাচ্ছিস? আমিও তো শুনছি, গানটা ভালো লাগছে।
বাবা তুমি আমাকে একদম ধমক দিয়ে কথা বলবো না, আমি কিন্তু কেঁদে দিব। কেঁদে দেবো? কাঁদ, তুই কাঁদলে কি হবে? আমার বাড়ি ডুবে যাবে তোর চোখের পানিতে? দেখো বাবা, আমি কিন্তু একদম মজা করছি না, আমি আজকে সত্যি সত্যি কেঁদে দিব। আচ্ছা কাঁদ। খালি কাঁদার ডর দেখাই। কাঁদলে কি হবে? সারাদিন কাঁদলেও তো এক ফোঁটা চোখের পানি বের হবে না তোর। আমি যদি আজকে কাঁদি না, দেখবো আমার চোখ দিয়ে একদম ঝরঝর করে পানি পড়ছে। উরি বাবারে, তাই নাকি? কিভাবে? ওই যে পাশের পাশে রিনা ভাবি আছে না, ওনার কাছে গিয়েছিলাম যে আমি কাঁদলে তো আমার চোখ দিয়ে পানি বের হয় না, কি একটা সমস্যা। পরে ভাবি আমাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে কাঁদতে হবে, কিভাবে কাঁদলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। বাবারে, তোর কান্নার সব কথা শুনে এখন মনে হচ্ছে আমার চোখ দিয়ে পানি বেড়ে যাবে হাসতে হাসতে। নড়িস না, গানটা গা, আমি চোখটা ঠিক করে দিই। কি ভাবটা নিল আমাদের সামনে, তুই এনজয় করছিস না আমরা যে পরে পৌঁছাইলাম। আসলেই ওই যে আজকে যে কালো মেয়েটা আসছিল ওই মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, ব্যাপার ছিল না। এই মিতা, সুমি, কি অবস্থা তোমাদের? কেমন আছো? ভালো ভালো। আসলে হয়েছে কি, গ্রামবাসীকে একটা খুশির খবর জানানোর জন্য এই ঢাকা থেকে দুই বন্ধু চলে আসছি। খবর? কিসের খবর? তোমরা কিছুই জানো না? আরে আমি পাশ করে ফেলেছি। হ্যাঁ জানি, আপনার মা আসছিল আমাদের বাড়িতে মিষ্টি দিতে। মিষ্টি তো আর এমনি এমনি যায় নাই, আমি দিতে বলেছি ওই জন্যই গেছে। কই, আমরা তো মিষ্টি পেলাম না। আরে পাবা পাবা, ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে। আমরা তো মেওয়া খেতে চাইনি, মিষ্টি খেতে চেয়েছিলাম। আরে খাবা খাবা, গ্রামে মিষ্টির কমতি ছিল, 20 মণ মিষ্টি খাওয়াইছি সবাইরে, এরপরে মিষ্টি শেষ হয়ে গেছে। যারা আমার একান্ত আপনজন শুধুমাত্র তাদের বাসাতেই মিষ্টি গেছে। বুঝলাম, তার মানে সুমিরা হচ্ছে আপনজন আর আমরা কি দূরের? এই যে ট্যালেন্ট, তুমি কিন্তু ঠিকই এক চান্সে বুঝে ফেলেছো, কিন্তু আরেকজন তো বুঝে না। নিশ্চয়ই বুঝবো। এই বলে দে ধৈর্য ধরতে, সবুরে না মেওয়া ফলে। নিশ্চয়ই ধৈর্য ধরবো, দরকার আমি সারা জীবন ধৈর্য ধরবো। এ হচ্ছে আমার বন্ধু, তোমাদের তো পরিচয় করে দেওয়া হয় নাই। আমার বন্ধু সুমন, এ হচ্ছে আমাদের পাশের গ্রামেই থাকে। আমরা দুজনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান। আরে শিক্ষকদের কাছে ছাত্ররা সন্তানের মতোই। থাক, বুঝতে পারছি, যা বুঝার বুঝে ফেলছি আমরা। কি বুঝলা? এই যে আপনার মতো আপনার বন্ধুর মাথার স্ক্রুটা ঢিলা না। আব্বাজান, যার সাথে দেখা করতে আসলাম তারই তো দেখা নাই। দেখো, সুমন তো অনেকদিন পর বাড়িতে আসছে, হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতেছে। ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু আয়োজন তো শেষ হয়ে যাচ্ছে। বাবা, সময় কি শেষ হয়ে গেছে? আরে তুমি তো আসোই, কালকে সকালে আমরা সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে আব্বাজান। আম্মাজান, খাবার অত্যন্ত সুস্বাদু হয়েছে। আই অলওয়েজ লাইক আপনার হাতের রান্না। কতদিন পর এত সুস্বাদু রান্না খাচ্ছি। অবশ্য আপনার কন্যা যদি জানে তাহলে আফসোস করবে, এমন হইতে পারে খুবই আমাকে গালমন্দ করতে পারে। তোরে তো তুমি সাথে করে নিয়ে আসলেই পারতা। বলেছিলাম আম্মা, কিন্তু ও বলে কি জানেন, বলে যে ভাইয়ের বিয়েতে আসবে। আরে ছোট ভাইয়ের বিয়ে শাদী কবে হবে তার নাই ঠিক, কেবল পাশ করলো, চাকরি বাকরি করবে, তারপরে না বিয়ে শাদী। আচ্ছা, তুমি চাকরি বাকরির কথা কেন বলতেছো? আমার যে সয় সম্পত্তি আছে এগুলি নাড়াচাড়া করে তো সারা দিয়ে বড়ই খাইতে পারবে। আমিও তো সেটাই বলি। শোনো, তোমার একটা কথা বলি, সুমনকে জিজ্ঞেস করবা ওর কোনো পছন্দের আছে কিনা, না হলে কিন্তু আমরা পাত্রী দেখা শুরু করব। আরে না, পছন্দ থাকলে নিশ্চয়ই আমার এসে বলতো, তা তো কখনো বলে নাই। আম্মাজান, তাহলে তো হয়েই গেল। আমরা এক কাজ করি, আগামীকাল থেকেই সুমনের জন্য বিয়ের কন্যা মানে পাত্রী দেখা শুরু করতেই। শুভ কাজে কিন্তু দেরি করতে নাই। আর তাছাড়া বিয়ে শাদীর সাথে খানাদানার একটা দারুণ সম্পর্ক আছে। বিয়া মানেই মহাভোজ। নে মা, ও মা, আর একটু কি ভাত আনবো? না। আচ্ছা বাবা, তুমি আমাকে সারাক্ষণ মা মা বলে কেন ডাকো? কেন ডাকি? আমার খুব বড় একটা শখ ছিল, আমার বাবার সাথে তোর বিয়ে দিয়ে তোকে আমার দ্বিতীয় মা বানাবো। আরে
আল্লাহ তোমার এই স্বপ্নটা পূরণ করলো না, তোমারও আর মা ডাকা হলো না। জি, বিয়ে হয়নি তো কি হয়েছে আমার বাবার সঙ্গে, তবুও তোকে আমার দ্বিতীয় মা ভেবেই আমি মা বলে রাখি। আচ্ছা বাবা, তোমার যে বাবা নাই, এটা তো একটা কষ্টের বিষয়। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছিস। দেখি তোমার এই কষ্টটা কিভাবে দূর করা যায়। কিভাবে? এত সহজ বিষয়টা তুমি বুঝলে না। সহজ হলে একটু বুঝিয়ে বল না। ধরো আমি, মানে তোমার মা, তোমার এই মাকে তুমি একটা বিয়ে দিয়ে দাও, তাহলে তো তুমি 2 নম্বর বাবা পেয়ে গেলে। হ্যাঁ, আমার সাথে চালাকি হচ্ছে না? তোমার ভালোর জন্যই তো বললাম। ও মা, এরকম কোনো পছন্দ আছে নাকি তোর? বাবা, আমার যদি এমন কোনো পছন্দ থাকতো আমি সবার আগে তোমাকেই বলতাম। সে আমি জানি রে মা, সে বিশ্বাস আমার আছে। বাবা, হ্যাঁ, আমাদের গ্রামের রিপন ভাই আছে না, ওনার সাথে ওনার এক বন্ধু আসছে আমাদের গ্রামে, সুমন নাম, নূরনগর বাড়ি। রিপন ভাইয়ের সাথেই মনে হয় পাশ করছে। তোর পছন্দ হয়েছে? বাবা, একদিনের মাত্র পরিচয়, আমাদের ঠিকঠাক মতো কথা হয়নি। তুমি কি বলছো সব? ঠিক আছে, যদি পছন্দ হয় আমাকে জানাস, আমি ভালোভাবে খোঁজ খবর নেব। যাও, তুমি দেখি বলো না। দেখেছো? ও মা, ভাতগুলো খেয়ে যা। আব্বাজান, সুমনের বিয়েতে খাওয়া দাওয়ার সব তদারকি কিন্তু আমি করব। আব্বাজান, খরচের চাপটা কিন্তু আপনার উপরে থাকবে, আমি শুধু এই খবরদারি করবো আর কি। সেটা তো আমি জানি বাবা। আম্মাজান, আইটেমের মধ্যে অবশ্যই খাসির রেজালা আর গরুর মেজবান থাকতে হবে। সেটা তো অবশ্যই থাকতে হবে। আর সব কিছু হবে আব্বাজান একেবারে বোনলেস, মানে হাড্ডি ছাড়া মাংস। মাংস তো আবার হাড্ডি ছাড়া হয় নাকি? এই ব্যবস্থা আমি করবাম। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা, তুমি যদি ব্যবস্থা করতে পারো করো। অবশ্যই করবো আব্বাজান, শুভ কাজে হাড্ডির কোনো স্থান নাই। আমি মনে করি হাড্ডি হচ্ছে শত্রু। সেটা আবার কেমন কথা? আম্মাজান, আপনার মনে নাই গত বছর দাওয়াত বাড়িতে যে এই হাড্ডি খেতে গিয়েই তো আমার 2টা দাঁত ভেঙে গেল, আর সেই দাঁত মেরামত করতে আমার 50,000 টাকা খরচ হয়েছে। মনে আবার নাই? অবশ্যই মনে আছে বাবাজি। হ্যাঁ, তখন থেকে আপনার মেয়ে, মানে আমার স্ত্রী, আমাকে দাঁত ভাঙা রিয়াজ বলে ডাকে। যেই হাড্ডির জন্য আম্মাজান আমার এত অপমান সহ্য করতে হয়েছে, সেই হাড্ডি আমি 2 চোখে দেখতে পারি না। আই হেট হাড্ডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, খাও। তুমি ব্যবস্থা করো। একটু ভাত দিই বাবা। এসো মা, আসো 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 আসো, বসো বসো। ভাই সাহেব, জি, কি দরকার ছিল মেয়েকে সাজগোজ করানো? তারা নিজেরাই সংসার করবে, নিজেরাই পছন্দ করেছে। আমাদের কিন্তু একটা কাজ কমে গেছে, এখন একটা কাজ, সেটা হলো বিয়ের দিন তারিখ ঠিক করা। তা ঠিক আছে, কিন্তু ভাই সাহেব আসলে সামাজিকতা বলে তো একটা ব্যাপার আছে, সেই জন্যই সামান্য আয়োজনটুকু আর কি। আমার কিন্তু একটা যাচাই বাছাইয়ের দায়িত্ব আছে। সুমনের বোন, মানে আমার স্ত্রী, আমাকে একটা অর্ডার দিছে, তার অর্ডার ভঙ্গ করা ঠিক হবে না, তাহলে আবার আমার শাস্তি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে দুলা ভাই, আপনি আপনার অর্ডার অনুযায়ী যাচাই বাছাই শুরু করুন। 1 মিনিট। মিস মিতা, তুমি তোমার পুরো নামটা বলো। সুরায়া বিনতে মিজান। গুড। আচ্ছা, তোমার সাথে কি সুমনের আগে পরিচয় ছিল? জি, চিনতাম। তার মানে তোমাদের 2জনের মধ্যে আগে থেকেই লটঘট আছে। না না দুলা ভাই, কোনো লটঘট ছিল না, ওই রিপন ভাইয়ের বন্ধু হিসেবে একবার পরিচয় হয়েছিল। আরে ওইটারই লটঘট বলে। ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব, ওই বিয়ের দিন তারিখের কোনো চিন্তা ভাবনা করেছেন? জি, আগামী মাসের 5 তারিখ দিন ধার্য করলে কেমন হয়? খুব ভালো হয়, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ।
আচ্ছা এই তুমি কি খাসি রেজালা রান্না করতে জানো? ওকে, নো প্রবলেম। আমার শাশুড়ি আম্মা তোমাকে সবকিছু শিখে দেবে। তবে তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবা, সবকিছু যেন হয় বোনলেস মিট, কোনো হাড্ডি থাকবে না। গত বছর দাওয়াত বাড়িতে গিয়ে হাড্ডি খাইতে গিয়ে আমার 2 দাঁত ভেঙে যায়। তোমরা জানো এই দাঁত মেরামত করাইতে আমার 50,000 টাকা খরচ হয়েছে। দুলা ভাই থাক না, বাদ দেন। আরে না শুনুন, থাকবে কেন? না বাদ দেন আপনি। আরে থাকা থাকের কোনো দরকার নাই, যা কিছু আছে সব বলতে হবে। তখন থেকে আমার ওয়াইফ আমাকে দাঁত ভাঙা রিয়াজ বলে ডাকে। যেই হাড্ডির জন্য আমাকে এত অপমান সহ্য করতে হয়েছে, সেই হাড্ডি আমি 2 চোখে দেখতে পাই না। আই হেট হাড্ডি। না ঠিক আছে ভাইজান, ঠিক আছে ঠিক আছে। নতুন দুলাবে আসছে, দাবিটা কি মানে? আমরা শালিকা। দেখো শোনো, এই গরমের মধ্যে জামাই তাই তো আগে জামাই রেসাইতে দাও, পরে আমরা তোমাকে ডিমান্ড অনুযায়ী টাকা দিয়া পড়ব। দাঁড়ান দুলাভাই, টাকা চাই, টাকা পালান, টাকা 50,000 দেন, তাড়াতাড়ি দেন। আর ঠিক আছে 50,000 পারুম না, চা দিমু, তাহার পেতে নিবা 24,000 আছে। শোনো এই নাও, ক্ষমতার কার্ড দেখো। মনে আচ্ছা শুন দেখি কত দিছে। 200 টাকা। আল্লাহ, 200 টাকা, 200 টাকা হবে না, 20,000 দিতে হবে। 20,000 না না দুলাভাই, 20,000 না 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 না, টাকা পালান দুলাভাই, দেন তাড়াতাড়ি দেন। নো নো হবে না দুলাভাই, টাকা দেন, টাকা দেন। এ দেখ দেখ কি টিপটু দুলাভাই, দুলাভাই এটা সুদ কিন্তু তুলবো দুলাভাই, ঠিক আছে পাওনা রইলাম। বাবা আপনি এসে একদম মানে দিলেন কি লাড্ডু পড়ে যায়, টাকা কম দিচ্ছেন তাই? দুলাভাইকে নিয়ে যাচ্ছে, দুলাভাই দিকে বলো লজ্জা পায়। খুব সুন্দর দুলাভাই। বর চলে এসছি, বর চলে এসছি। এই এটা কি দিলি? মাংস দিলাম। এটা মাংস না, হাড্ডি দেখ। তুই জানোস না এই হেড হাড্ডি। এই তুই এটা কি করলি? আপনি আমার মুখে গরম মাংস ঢুকে দিলেন কেন? আপনি হাড্ডি পছন্দ করেন না, আপনার পাতে হাড্ডি আছে, আরো মাংস নেন, যত খুশি খান। তাই বলে আপনি আমার মুখে গরম মাংস ঢুকে দিবেন? তুই চিনোস আমি কে? ও বাদ দেন না দুলা ভাই। বাদ দিব মানে? এই বিয়ে হবে না। আরে কি উল্টাপাল্টা কথা বলতে শুরু করছেন? আমি যা করতেছি ঠিক করতেছি। এই বিয়ে বন্ধ। সুমন তুই যদি আমার কথা না শুনিস
সুমনে আমার কথা যদি না শুনো, এটা আমার মান সম্মানের প্রশ্ন। সুমন, মনে রাখিস তোর বোন কিন্তু আমার ঘরে। শুন, তোর বরটা না সেই সুন্দর, অসাধারণ, একদম শাকিব খানের মতো। মিতা, সুমন ভাই কিন্তু আসলে অনেক ভালো মানুষ। আর তোকে দেখে তো এখন আমার হিংসাও হচ্ছে। আমারও এখন বিয়ে করে নিতে ইচ্ছা করতেছে তোর মতো। বুঝতে পেরেছি। দাঁড়া, আমার বিয়েটা হোক, আমার পরে রিপন ভাইয়ের সাথে কথা বলে তোর বিয়ের ব্যবস্থাটাও করছি। যা। ওরা চলে যাচ্ছে। কারা চলে যাচ্ছে? বরপক্ষ সবাই। কেন? বরের দুলাভাইয়ের পাতে মাংসের হাড্ডি পড়েছিল, তাই এই নিয়ে অনেক গন্ডগোল চলছে। বিয়ে নাকি হবে না, তাই সবাই চলে যাচ্ছে। কি বলছিস? মিতা, মিতা, এই মিতা। সেই যে জ্ঞান হারালো, জ্ঞান ফেরার পর থেকে সে আর কথা বলে না। ডাক্তার দেখাননি? জি, ডাক্তার দেখাইছি। এখনো প্রতি 3 মাস পর পর ঢাকায় নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তার কি বলে? সমস্যা কি? ডাক্তার তো বলে প্রচন্ড মানসিক আঘাত থেকে এরকম হচ্ছে। তাহলে সে কি আর কখনো কথা বলতে পারবে না? যতবারই ডাক্তারের কাছে যাই, ডাক্তার একই কথা বলে, সবকিছু ঠিক হয়ে যাবে। সে আবার আগের মতো কথা বলে। তাহলে সুস্থ হয়ে কথা বলার আগে কেন এই ধরনের বিয়ে শাদীর অনুষ্ঠান করতে যাচ্ছেন? একটা আশায় বুক বেঁধে এসব আয়োজন করি ভাই সাহেব। এরকম আয়োজন থেকেই তো মানসিক আঘাত পেয়ে তার কথা বন্ধ হয়েছে। যদি আবার এরকম আয়োজন দেখে সে কথা বলে। ডাক্তার কি তেমন কোনো সম্ভাবনার কথা কিছু বলেছে? না, ডাক্তার এমন কিছু বলেনি, কিন্তু ওই যে বাংলা সিনেমায় তো আমরা দেখেছি, এরকম একটা আঘাত পেয়ে হয়তো বাকশক্তি হারিয়ে ফেলে কিংবা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আবার কখনো এরকম আঘাত পাওয়ার পরই তার বাকশক্তি ফিরে আসে বা সে আবার স্মৃতি ফিরে পায়। তাই হ্যাঁ, সিনেমায় এমন ঘটনা অনেক দেখা যায়, তবে বাস্তবে ঘটে কিনা জানি না। সেটা আমি বুঝি ভাই সাহেব, কিন্তু মন মানে না। তারপরেও তাকে মানসিক আঘাত দেওয়ার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসি, যাতে সে মানসিক আঘাত পায়, কথা বলে, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না। আচ্ছা, ও কি আগের কোনো কিছু মনে করতে পারে না? না না, এমনি সবকিছু ঠিক আছে, সবকিছু শোনে, বোঝে। কেউ কিছু করতে বললে তা ঠিক মতোই করে, শুধু কথাটাই বলে না। নিজে কিছু বলতে চাইলে সে লিখে দেয়। তাহলে ঠিকই একসময় কথা বলবে। সে আশায় বুকে নিয়ে বেঁচে আছি ভাই সাহেব। হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, আমার আদরের মেয়ে আবার আগের মতো কথা বলবে। আর আমি তোকে পুরো এলাকা খুঁজতেছি। চল, তোকে এক জায়গায় নিয়ে যাব। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মিতা, তুই থাক, আপনারা কথা বলেন, আমি যাই। না, আমার মনে হয় তোমারও কথাগুলো শোনা দরকার। সেদিন তোমাদের বাড়ির বিয়ের আসর থেকে চলে আসার পর তোমাদের ওখানে কি ঘটছিল সুমিয়ার রিপনের মাধ্যমে সবকিছু আমি জানছি। সেদিন যদি আপনি একটু শক্ত হয়ে দাঁড়াইতেন, তাহলে বিয়েটা ভণ্ডুল হইতো না। ঠিক, এই কথা যেমন ঠিক, আবার এটাও তো ঠিক।
সেদিন যদি আমি সবার কথা না শুনতাম, না মানতাম, তাহলে আমাদের পরিবারটার মধ্যে অশান্তি শুরু হয়ে যেত, আমরা কেউ সুখী হইতে পারতাম না। এখন সুমির সঙ্গে যোগাযোগ করে তোমার কাছে কেন আসছি জানো? তোমার একটা কথা জানাইতে। আমি তোমার বিয়ে করতে চাই। যা ঘটছে ঘটছে, ভবিষ্যতে যা ঘটবে ঘটবে। আমি আমার পরিবারের বিরুদ্ধে যাই হলেও আমি তোমার বিয়ে করতে চাই। তাতে করে যদি তুমি সারা জীবন কথা নাও বলতে পারো তবু। সত্যি সুমন ভাই? সত্যি। এখন পরিবারের বিরুদ্ধে দাঁড়াইতে হইলে তো আমার স্বাবলম্বী হইতে হবে। সেজন্য আমি বিদেশ চলে যেতেছি। কোন দেশে যাইতেছেন? লিবিয়া। ওইখানে আমার এক নানা আছে, আমার মায়ের চেয়ে 3 বছরের বড়। সে আমার জন্য একটা চাকরি ঠিক করছে। তাহলে দেশে ফিরতেছেন কবে? 2 বছরের মধ্যে চলে আসবো। এসেই বিয়ের সব ব্যবস্থা করে ফেলবো। সুমির মাধ্যমে তোমার সঙ্গে আমার সবসময় যোগাযোগ থাকবে। না, রিপন ভাইয়ের সাথে যোগাযোগ রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা অনুরোধ। এই যে তোমাদের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, এই ব্যাপারটা যেন আমরা 3 জন ছাড়া আর কেউ না জানে। ঠিক আছে, কেউ জানবে না। তাইলে এখন আসি। সুমনের কথা ভাবছিস? ও আর ফিরবে না। 2 বছরের কথা বলে গেছে, 5 বছর হয়ে গেছে, এখনো আসে নাই। বিয়ে করে সুখে সংসার করতেছে হয়তো। রিপনের বন্ধু না, সব স্বার্থপর আর ধোঁকাবাজ। ভালো কোনো অপশন পেলে আর কোনো কিছুর কথা ভাবে না। আমি বলি কি, তুইও ভাবিস না, তোরও একটা লাইফ আছে। তুই এভাবে নিজের জীবনটা নষ্ট করতে পারিস না। ওর মতো ছেলের জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই। আপনাকে তো ঠিক চিনলাম না। চেনার কথাও না, আপনার সাথে আগে কখনো দেখা হয়নি। তাই তো দেখছি। তাহলে কে আপনি? আমার কাছে আসার উদ্দেশ্য কি? আমি মোহাম্মদ আসগর আলী আফ্রেদি। আপনার মেয়ের ব্যাপারে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। পাত্রকে? কি করে সে? ছেলে কিছুই করার দরকার হয় না, তার অঢেল সম্পদ, 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। কিন্তু আমার মেয়ে তো। আপনার মেয়ে যে সমস্যা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি চেষ্টা করলে আপনার মেয়ে কথা বলবে। ধরে নেন আমার মুখের একটা ফু। ঠিক বুঝলাম না। মানুষের অলৌকিক ক্ষমতা বিশ্বাস করেন? কিছু কিছু করি, তবে সর্বক্ষেত্রে না। আমাকে করতে পারেন, আমি আপনার মেয়ের মুখে কথা ফুটিয়ে দেব। কিভাবে সেটা সম্ভব হবে? ওই যে বললাম, আমার মুখের একটা ফু, আপনার মেয়ে কথা ফুটবে। সুমন, তোমাকে কখনোই চিঠি পাঠানো হয়নি, তবুও প্রতিদিন আমি তোমার কাছে চিঠি লিখি। আজ পুকুর ঘাটে বসে তোমার কথাই ভাবছিলাম। সুমি এসে বলল, সুমনের কথা ভাবছিস? ও আর ফিরবে না। 2 বছরের কথা বলেছিল, 5টা বছর হয়ে গেছে, একটাবার যোগাযোগ পর্যন্ত করেনি।
হয়তো বিয়ে করে সুখে সংসার করছে। আপনি কি মেয়ে দেখতে চান? না না, মেয়ে দেখার দরকার নেই, আমি আগেই দেখেছি। এখন ফাইনাল কথা বলতে চাই। আপনি মেয়ে দেখেছেন ঠিক আছে, কিন্তু আমি তো পাত্র দেখিনি। ফাইনাল কথা বলি কি করে? পাত্র আমি নিজে। হোয়াট? কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি সেটাই সত্যি। কি করে ভাবলেন এটা আপনি? আপনার সমস্যা কি? আমি বয়স্ক পাত্র, কিন্তু আপনার মেয়ে তো কথা বলতে পারে না। আরো শুনুন, আমার ঘরে 2 জন বিবি, সন্তানাদি নাই, তাই আর একটা শাদী করব। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ে আমার 3 নাম্বার বিবি হবে। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হন। এত উত্তেজিত হবেন না। আপনি রাজি না হলে হবে না। আপনি কি করে ভাবলেন যে আমি রাজি হব? আপনার মেয়ের কল্যাণের কথা ভেবে আমি একটা ফু দিলে আপনার মেয়ে কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে আগে আমার মেয়েকে ফু দিয়ে কথা বলিয়ে দেন, তারপর আমি ভেবে দেখব। আপনি কি আমাকে অতটাই বোকা মনে করেন? আপনার মেয়ের মুখে কথা ফুটালে আপনি তো এরপরে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে রাজি হবেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওর মুখে কথা ফুটাবো, কিন্তু সেটা বিয়ের পরে। কখনোই না। আর একবার ভেবে দেখেন, বুড়ো জামাই পাবেন, আপনার মেয়ের মুখে কথা ফুটবে, সুখে থাকবে। আপনি বলতে পারেন, তবে আমাকে কোনোভাবে আপনি রাজি করাতে পারবেন না। যে মানুষ একটা ফু দিয়ে একটা মেয়ের মুখে কথা ফুটাতে পারে, সে আপনাকেও রাজি করাতে পারবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কোথাও যাচ্ছেন? হ্যাঁ মা, আমি তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে? কেন চাচা, কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে, তোরা যে একটা কাজ করে দিতে হবে মা। কাজ? কি কাজ চাচা? মিতার বিয়ের একটা সম্বন্ধ আসছে, মিতাকে বলে তোর রাজি করিয়ে দিতে হবে। চাচা, এটা তো আপনিই বলতে পারেন ওকে। না রে মা, এই বিয়ের সম্বন্ধের কথা আমি বলতে পারবো না। ছেলের কি সমস্যা, কি হয়েছে? না মা, মানে জামাইয়ের একটু বয়স বেশি, ধন সম্পত্তি আছে মেলা, কিন্তু বয়সটা একটু বেশি। অনেক বেশি বয়স চাচা? কেমন বয়স? মানে ধরো বাড়িতে আরো 2 জন বউ আছে, সন্তানাদি হয় না দেখে মিতাকে 3 নম্বর বউ হিসেবে নিতে চাচ্ছে। এই কথাটা আমি মিতার কাছে কেমনে বলি মা? চাচা, আমি ওর সবচেয়ে কাছের বান্ধবী, আপনিই বলতে পারতেছেন না, এই কথাগুলো আমি ওকে কিভাবে বলবো? তোকে যে পারতেই হবে মা, কারণ। কি কারণ চাচা? মিতা, তোর সাথে আমার কিছু কথা আছে। সকালে চাচা আমাকে কিছু কথা বলছে, তখন থেকে ভাবতেছি তোকে কথাগুলো বলবো কিনা, কিন্তু আসলে না বলেও উপায় নেই, চাচা অনেক অনুরোধ করছে। তোর জন্য একটা সম্বন্ধ আসছে, পাত্র অনেক বয়স্ক, কিন্তু প্রচুর ধন সম্পদ আছে। তার অবশ্য 2 জন বউ আছে বাড়িতে। ছেলেপুলে হয় না দেখে তোকে 3 নম্বর বউ হিসেবে বিয়ে করতে চাচ্ছে। চাচা প্রথমে রাজি হয়নি, তুই বিশ্বাস কর, কিন্তু একটা কথায় তার মন গলছে। লোকটার নাকি অলৌকিক শক্তি আছে, এক ফুতে নাকি তোর কথা বলা ফিরিয়ে দিবে। শোন, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। ওই লোক যদি সত্যি সত্যি তোর কথা ফিরিয়ে দিতে পারে, তাহলে বিয়ের পর চাচাকে বলে আমরা তালাক করিয়ে নিব। তুই না রাজি হয়ে যা প্লিজ।
তুই যে রাজি এই কথাটা তাহলে তুই নিজে চাচাকে জানা, চাচা খুব খুশি হবে। আমি তাহলে আসি। বাবা, আমি এই বিয়েতে রাজি। ও কাজী সাহেব বসেন। না না ভাই, বসার সময় নেই, আমাকে আরো 2টা বিয়েতে যেতে হবে। আচ্ছা, উকিলকে? তেমন তো কাউকে বলিনি, আমি গেলে হবে না? আচ্ছা ঠিক আছে, চলেন আগে মেয়ের সম্মতি নিয়ে আসি। এই কাগজে ছেলের নাম ঠিকানা সহ সব দেওয়া আছে। দেনমোহর 5,01,000 টাকা ধার্য করা হয়েছে। আসেন আসেন কাজী সাহেব, আসেন। আচ্ছা শুরু করি। জি। নূরনগর নিবাসী জনাব সিরাজ আহমেদের পুত্র জনাব সুমন আহমেদ 5,01,000 টাকা দেনমোহর ধার্য করা হল। সুমন, সুমন, আমার সুমনের সাথে বিয়ে হচ্ছে। সুমন, আমি সুমনের কাছে যাব। সুমন, 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 তুমি কাজী সাহেব, হাতে সময় কম, এবার বিয়ের কাজ শুরু করুন। বাবা, এখন তো না বললে হবে না সোনার চান। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। সুমন, সুমন, তুমি? আমি বাবা, সুমন, বাবা, উনি কে? উনি সুমনের সেই নানা, যিনি সুমনকে চাকরি দিয়ে লিবিয়া নিয়ে গিয়েছিলেন। শোনো বোন আমার, এই পুরোর সাথে বিয়ের ঘটনাটা একটা সাজানো নাটক। তোমার আব্বুকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম প্রচন্ড মানসিক যন্ত্রণায় তোমার মুখে কথা ফোটে কিনা। সর্বশেষে আমরা সফল হয়েছি, তোমার মুখে কথা ফুটেছে। হ্যাঁ মা। হ্যাঁ, চলেন আমরা এবার আসল বিয়ের কাজটা শুরু করি। জি স্যার, চলেন। সুমন, তুমি এতদিন আমার কাছে আসোনি কেন? লিবিয়া যাওয়ার পর, গাদ্দাফি সরকারের পতনের পর হুট করে আমার চাকরিটা চলে গেল। তারপরে সমুদ্রপথে সেই ইতালি, সেখানে গিয়ে কোনো শান্তি নেই। আটক হয়ে গেলাম টানা 2 বছর।
জেল খাটলাম আমি। যখন মুক্তি হলাম তখন আমার আরেক বিপদ। দেশে ফেরার কোনো অনুমতি নেই। বিশ্বাস করো, লজ্জায়, ঘৃণায়, দহনে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি, এমনকি তোমার সঙ্গে। তারপরে ওয়ার্ক পারমিট পেয়ে কাজ করে সেই টাকায় দেশে তোমার কাছে ফিরে এসেছি। আচ্ছা, তুমি আমাকে আর কোনোদিন ছেড়ে যাবে না তো? তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো দেশে ফিরে আসিনি আমি। কথা দিতে হবে, কখনো আমার সঙ্গে কথা বলা বন্ধ করবে। কখনো করবো না।